আচ্ছা, আমরা ফিট স্ক্রিনটা শিখছিলাম আর অন্যান্য কিছু বেসিক বিষয় গত ক্লাসে কথা হচ্ছিল। তো আজকে আমরা টুলস বার নিয়ে কথা বলবো। প্রথমেই আছে এখানে সিলেকশন টুল। এখানে প্রাথমিকভাবে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে লক এবং আনলক। গ্রুপ এবং আনগ্রুপ এটা আমরা শিখছি, যে একের অধিক অবজেক্টকে চাইলে আমরা গ্রুপ করে ফেলতে পারি এবং আনগ্রুপের মাধ্যমে আনগ্রুপ করতে পারি। আর যখন আমরা ইলাস্ট্রেটরে কোনো একটা আর্টবোর্ডের উপরে কাজ করব, ইলাস্ট্রেটরে লেয়ার একটা অপশন আছে। যেমন এখানে দেখেন লেয়ার, যখনই আমি এটার উপরে কোনো একটা শেপ বা কোনো কিছু ড্র করব, তখন অটোমেটিক্যালি এই লেয়ারটার আন্ডারে দেখেন একটা লেয়ার যুক্ত হয়ে গেছে। যেমন এখান থেকে আমি একটা শেপ ড্র করতেছি, দেখেন এটার নিচে এই স্টারটা কিন্তু যুক্ত হয়ে গেল। মানে প্রতিটা লেয়ার, প্রতিটা শেপ এক একটা ইন্ডিভিজুয়াল লেয়ার অনুযায়ী হচ্ছে। তো আমরা কি করব, কোনো একটা প্রজেক্ট যদি করি বা কোনো একটা কাজ যখন করব, কাজের শুরুতেই আমরা, এটা তো হচ্ছে নর্মাল আমার যেটা ইলাস্ট্রেটর থেকে ডিফল্ট আমি একটা আর্টবোর্ড দিছি, কিন্তু এই আর্টবোর্ডের উপরে আমরা এই সাইজেরই একটা শেপ নিয়ে তারপরে লক করে সেটার উপরে আমরা কাজটা করি। সেটা কেন? যদি আমি আমার এই আর্টবোর্ডটাকে, মানে আর্টবোর্ডের উপরে যদি আমি কোনো একটা শেপ নিই বা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু থাকবে না, কারণ এটার উপরে কিছু নাই, সরাসরি আর্টবোর্ডের উপরে আমি কাজ করছি। এখন আমি এখানে একটা ফ্ল্যাগ ড্রয়িং করলাম, ফ্ল্যাগটা তো কোনো একটা সাদা কাগজের উপরে থাকবে বা কোনো একটা ব্ল্যাক পেপারের উপরে থাকবে, কিছু একটা তো আস্তরণ থাকবে। এই বিষয়টা অনেকটা ওইরকম। যেমন আমরা যখন কোনো একটা ডিজাইন করি, ডিজাইনের আগে আমরা আর্টবোর্ড অনুযায়ী একটা শেপ নিয়ে ওইটাকে লক করে দেন ওইটার উপরে আমরা কাজটা করি। তো ওইটার জন্য আমাদেরকে শিখতে হবে লক এবং আনলক। সো লক কিভাবে হয়? লক হচ্ছে Ctrl+2, কিবোর্ড থেকে Ctrl+2 দিলে হবে লক এবং Ctrl+Alt+2 দিলে হবে আনলক। যেমন এখানে 4000 পিক্সেল 4000 পিক্সেল একটা আর্টবোর্ড নেওয়া হলো। হ্যাঁ, এখন আমি এটার উপরে শেপটা যদি কাস্টম ভাবে মেক করি, যে এটাতে এখান থেকে ওটার উপরে তার প্রিন্ট হচ্ছে না, কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমি এটার উপরে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, তো আমি কর্নার থেকে ড্র্যাগ করে জাস্ট ড্র করলাম। সেটাতে যে কালারটা দিব, যেমন জেনারেলি আমরা টি শার্টের ক্ষেত্রে ব্ল্যাক কালারটা রাখি ব্যাকগ্রাউন্ডে, বা কোনো একটা হোয়াইট টি শার্টের জন্য আমি ডিজাইন করব, তখন আমার হোয়াইট আর্টবোর্ডের উপরে রেখে ডিজাইনটা করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এই যে কালো কালারটা দিয়ে দিলাম। এখন আমরা অ্যালাইন যেহেতু জানি, আমি এখান থেকে আর্টবোর্ডের সাপেক্ষে আমি অ্যালাইন করে নিব। যেমন এখানে অ্যালাইনটা নাই, কারণ এক একজনের আর্টবোর্ড এক এক ভাবে সাজায়। এই যে অ্যালাইন, এখান থেকে সেটিংস থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, কারণ এই অ্যালাইনটা হবে আর্টবোর্ডের সাপেক্ষে। দেন আমি এখান থেকে সেন্টার অ্যালাইন করে নিলাম। এই আমার এই অবস্থায় আছে, নিচে একটু ফাঁকা দেখা যাচ্ছে, প্রবলেম নাই কোনো। এখন আমি কি করব, এটাকে লক করে ফেলবো কিবোর্ড থেকে Ctrl+2 লক, Ctrl+Alt+2 আনলক। এখন এই লক আনলকের সুবিধা কি? লক আনলকের সুবিধা হচ্ছে, আমার এইরকম আরো অনেকগুলো অবজেক্ট আছে চারপাশে, এরকম আরো ধরেন যে 100টা অবজেক্ট আছে। এখন এই 100টা অবজেক্টকে, এটা একটা টুলস এর কাজ যা আমরা শিখবো একটু পরেই। সাপোজ এই ম্যাজিক ওয়ান্ড এটা কি করে, একই কালারের যত অবজেক্ট আছে সবগুলোকে একসাথে ধরে ফেলে, একসাথে পিক করে ফেলে। এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমার ইন্ডিভিজুয়ালি যখন আমার কোনো একটা অবজেক্টকে ধরতে হবে নির্দিষ্টভাবে, তখন আমার এই লক আনলকটাই কিন্তু কাজে লাগে। কারণ যেই অবজেক্টটাকে আমি লক করে রাখবো সেটা আর ও ধরবে না। এটা আমি এখনই বোঝাচ্ছি, কিন্তু এই কমান্ডটা আপনারা সবাই মুখস্থ করে ফেলেন, যে Ctrl+2 মানে হচ্ছে লক, Ctrl+Alt+2 মানে হচ্ছে আনলক। মানে এটা একটা কমান্ড, এটা থেকে আপনি কমান্ড দিয়ে দিয়ে কাজটা করুন। আবার এই রেক্টেঙ্গেলটা আমি একটু আগে নিচ্ছিলাম কাস্টম ভাবে ড্র করে, এখন এটা আমি নির্দিষ্ট একটা সাইজের অনুযায়ীও করতে পারি। আমি যদি রেক্টেঙ্গেল
যে ইয়াটা আছে টেক্সটের নিচে, এই যে টি আইকন মানে টেক্সটের নিচের যে বক্সটা আছে এখানে ক্লিক করে আমি যদি আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করি, তাহলে আমাকে এরকম একটা উইন্ডো শো করে। এটাগুলোকে বলে পপ আপ মেনু। সো এখানে কিন্তু আমি হোয়াইট এবং হাইটটা দিতে পারতেছি। আমি জানি যে আমার এখানে আর্টবোর্ডের সাইজ ছিল 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল। তো আমি এখানে 4000 দিলাম, আর এখানে 4000 দিলাম। যদি আপনার আর্টবোর্ডের সাইজ নির্দিষ্ট থাকে তখন আপনি এখান থেকেই দিতে পারবেন, তাহলে নির্দিষ্ট সাইজ অনুযায়ী হবে। যেমন টি শার্টের ক্ষেত্রে আমরা 4500 বাই 5400 আমরা করি। কাছাকাছি সময় লাগবে। হ্যাঁ, তো এখন আমি জানি যে এই আর্টবোর্ডটা আমি 4000 বাই 4000 নিছি পিক্সেলে। সো আমি যদি ওকে দিয়ে দিই, আমার যে রেক্টেঙ্গেলটাও দিল এটা কিন্তু 4000 বাই 4000 হয়ে গেল। তো আমি এখন এটাকে জাস্ট অ্যালাইন করে নিলে এটা কিন্তু নির্দিষ্ট জায়গা অনুযায়ী বসছে। এখন আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল 2 লক করলাম। এখন এটার উপরে আমি মূলত কাজ করব। এখন এক্ষেত্রে এটা অন্যভাবেও আপনি চিন্তা করতে পারেন। সাপোজ আমি এখন একটা বিজনেস কার্ড করব বা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। এখন ওই যে ব্যানারটা করব, ওই ব্যানারের ব্যাকগ্রাউন্ডে যে থিমটা আছে ওই থিমটাকে আমি লক করে রাখি। তার উপরে আমি টেক্সট দিয়ে বিভিন্ন লেখা লিখলাম, উপরে বিভিন্ন এলিমেন্ট দিলাম। সেটার ক্ষেত্রেও কিন্তু আমার এই লকটা কাজে লাগে। কারণ আমি যখন সবগুলো অবজেক্টকে আনলক অবস্থায় রাখবো, তখন কিন্তু মাউস দিয়ে বা মুভ টুল দিয়ে ধরলেই সাথে সাথে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। একটু ক্লিয়ার করি। এই আমার আর্টবোর্ড। লক আনলক কিভাবে কাজ করবে, আমি এখান থেকে স্টার নিচ্ছি। এই যে এখান থেকে গিয়ে সামনে। এখন ধরে নেন যে এই যে স্টার গুলো আছে এগুলো হচ্ছে আপনার ডিজাইনের একটা ব্যাকগ্রাউন্ডের থিম। আপনি এই স্টার গুলোকে একটা ব্যাকগ্রাউন্ডের থিম হিসেবে রাখছেন, যে এটা একটা থিম আমার ডিজাইনের মধ্যে, এই পেজটার মধ্যে এটা একটা থিম অবস্থায় আছে। এখন এইটার উপরে আমি একটা টেক্সট লিখবো বা কিছু একটা লিখবো। এখন আমি যখন এটার উপরে টেক্সট লিখবো, কোনো কিছু একটা লিখলাম যে এরকম আমার আরো অনেকগুলো লেখা আছে। এখন দেখেন এটাকে আমি একটু ধরবো কালার করার জন্য, সাথে সাথে আমার কিন্তু স্টারটাও সিলেকশনে চলে আসতেছে। বা এখানে আমি কোনো একটা পরিবর্তন করব, এটাকে মুভ করছি, ওই স্টারটা কিন্তু এটার সাথে চলে গেছে, ব্যাকগ্রাউন্ডে যে স্টারটা ছিল। এটা একটা উদাহরণস্বরূপ আমি বুঝাচ্ছি। এখন আমি একটা ডিজাইন করলে সেখানে অনেক লেয়ার থাকবে, ব্যাকগ্রাউন্ডে অনেক লেয়ার থাকবে, থিম থাকবে, ব্রাশ ইফেক্ট থাকবে। তো প্রতিটা কাজ করার পরে, যেমন এই কাজটা করার আগে আমি যদি এই লেয়ার গুলোকে বা এই যে স্টার গুলো আছে এগুলোকে আমি যদি এখানে লক করে রাখি, যে কিবোর্ড থেকে কন্ট্রোল+2 দিয়ে লক করে, এখন যদি আমি এটার উপরে বসে এটাকে নাড়াচাড়া করি, কালার চেঞ্জ করি, যাই করি, কিন্তু এই নিচের যে স্টার গুলো এগুলো কিন্তু আর সিলেকশনে আসতেছে না। এইটাই মূলত আমার লক, যেটা এটা আমার কাজের ক্ষেত্রে এইভাবে হেল্প করবে। কারণ আমি যখন একটা ডিজাইন করব, একটা ডিজাইনে আমার 100-র উপরে এলিমেন্টও থাকতে পারে, কালার, ছোট ছোট বিষয় মিলে 100-র উপরে এলিমেন্ট থাকতে পারে। তখন আমি কি করব, যেই কাজটা আমার হয়ে গেছে ওটাকে আমি লক করে ফেললাম, ও কালার সহ এখানে লক অবস্থায় আছে। এবার এখানে বোঝার সুবিধাটা কি, যে এখানে বিষয়টা হচ্ছে দেখেন,
প্রথমে আমি এখন একটু টুলসে যাই, তাহলে ওটাও শেখা হবে, এটাও শেখা হবে। এই যে প্রথমে এটা আছে আমাদের মুভ টুল, এরপরে আছে ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, এটাতে আমি একটু পরে আসতেছি। আমি সরাসরি চলে গেলাম 3 নম্বর যে টুলটা আছে, এই টুলটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল কি কাজ করে? ম্যাজিক ওয়ান টুল হচ্ছে সেম কালারের যত অবজেক্ট টোটাল আর্টবোর্ডের মধ্যে সে পাবে, সেটাকে সে একসাথে সিলেক্ট করে ফেলবে। সেম কালারের যত অবজেক্ট আছে সে একসাথে সিলেক্ট করে ফেলবে। সেটা আমি একটা উদাহরণ দিই। যেমন এখানে আমাদের 3টা 4টা কালারের কিন্তু স্টার আছে। এখন এই টোটাল যতগুলো স্টার এখানে আছে, দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে করলাম, এক একটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট হচ্ছে। কিন্তু আপনার কাজের মধ্যে এইরকম অনেক জায়গা আসবে, একটা এইরকম যে আপনি এখন এইটুকুর মধ্যে থেকে শুধুমাত্র ইয়েলো কালারের যে স্টার গুলো আছে, এগুলো আপনি এখন হয় আপনাকে একটা একটা ধরে এইটা এইটা এভাবে করে শিফট ধরে ধরে আপনাকে সিলেক্ট করতে হবে, কিন্তু একসাথে ড্র্যাগ করে আপনার পক্ষে সিলেক্ট করা সম্ভব। তখন আপনি কি করবেন? তখন আপনি টোটাল যে অবজেক্টের মধ্যে এক কালারের যতগুলো আপনার অবজেক্ট আছে, আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে জাস্ট একটার উপরে সিলেক্ট করলে দেখেন এখানে যত ইয়েলো আছে সবগুলো ইয়েলোকে কিন্তু সিলেক্ট করে ফেলছে। সেটা কিভাবে বুঝবো যে সবগুলো ইয়েলোকে সিলেক্ট করছে? আমি যদি সবগুলো যতগুলো এখন আমার সিলেকশনের মধ্যে আছে সেটা যদি আমি কালার পরিবর্তন করি, দেখেন টোটাল এখানে কিন্তু রেড কালারের কোনো অবজেক্ট নেই। সো আমি যদি এখান থেকে জাস্ট রেড দেই, দেখেন যতগুলো ইয়েলো কালারের অবজেক্ট ছিল সবগুলো কিন্তু রেড হয়ে গেছে। তার মানে এই কাজটা করতেছে কে? ম্যাজিক ওয়ান। আমাদের টুলবার থেকে 3 নম্বর যে টুলটা আছে, এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে আমরা চাইলে সব একই ধরনের কালার এই অবজেক্ট গুলোকে সিলেকশনের মধ্যে আনবো। ওকে, তো এখন এখানে আবার লক আনলকের একটা বিষয় আছে। লক আনলকের বিষয়টা এটার সাথে কিভাবে আমি একটু বুঝাই। আমি একটা ডিজাইন করছি, সেই ডিজাইনের মধ্যে এই রেড কালারের কিছু আমার আছে টেক্সট। এই রেড কালারের ধরে নেন এক্সাম্পল যে রেড কালারের কিছু আছে টেক্সট, আর ওই একই রেড কালারের কিছু আছে ভেক্টর, অবজেক্ট, এলিমেন্ট সব মিলে। এখন এরকম 50টা এলিমেন্ট আছে আর টেক্সট আছে ধরেন যে আমার 50টা অ্যালফাবেট আছে। এখন আমার কাজ করা শেষ, কাজের শেষে এসে মনে হলো যে আমার এই রেড কালারের যতগুলো টেক্সট আছে এটার কালারটা আমি ইয়েলো করব। যখন আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনার আর্টবোর্ডের মধ্যে রেড কালারটাকে ধরবেন, তখন ইলাস্ট্রেটর তো আর বুঝবে না যে কোনটা আপনার অবজেক্ট কোনটা আপনার টেক্সট। সে তো কালারটাকে পিক করবে, অবজেক্টটাকে পিক করবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনার এই যে কন্ট্রোল টু লক আনলকের যে বিষয়টা, এটা কিন্তু আপনাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? আমি ধরে নিচ্ছি যে এখানে এই পাশে বা হচ্ছে এই পাশে যতগুলো রেড কালার আছে, এই রেড কালার গুলো হচ্ছে আমার টেক্সট। আমি কি করলাম? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে রাখলাম। এই উপরে যে রেড কালারের স্টার গুলো আছে এগুলোই হচ্ছে আমার এলিমেন্ট। আমি সিলেক্ট করবো এলিমেন্ট, বাকি যত রেড কালার আছে এগুলো আমার টেক্সট। আমি সহজে কি করবো? এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি, এই কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি। এখন আমার এগুলো হচ্ছে টেক্সট, এই রেডটা কিন্তু রেডের জায়গাতেই রইল। যেগুলো আনলক অবস্থায় আছে, এখান থেকে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি এটাকে সিলেক্ট করি, দেখেন শুধুমাত্র আনলক থাকা যে অবজেক্ট গুলো আছে ওটাই কিন্তু সিলেকশনে আসতেছে। যেটা আমি লক করে ফেলছি সেটা কিন্তু আর ম্যাজিক ওয়ান টুল ধরতে পারতেছে না। সো আমি ভেরি সিম্পল এখান থেকে আমি সিম্পলি এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। যেটা আমার রেড ছিল আমার একটা ইয়েলো বা একটা কোন একটা শেডে চলে আসছে। কিন্তু যদি এখানে আমি কন্ট্রোল টু ব্যবহার করে লকটা না করতাম, তাহলে কিন্তু আমার সব অবজেক্ট গুলো সেম কালারে চলে আসতো। আশা করি আপনারা লক আনলক এবং ম্যাজিক ওয়ান্ডের বিষয়টা বুঝতে পারছেন, এবং এগুলো কিন্তু খুবই বেসিক ব্যাপার, যেটা আপনার মানে ডিজাইন করার সময় আপনার চিন্তা করার সময়টাও থাকবে না যে এইটা এইভাবে কাজ করে। এগুলো হচ্ছে একবারে অটোমেটিক যেন চলতে থাকে। আমি লক আনলকটা করতেছি, আমি কালার চেঞ্জ করে ফেলতেছি, কোনটা দিয়ে ধরতেছি, এগুলো একবারে মানে এটা নিয়ে চিন্তা করলে আপনি ডিজাইন নিয়ে চিন্তা করার তাহলে অনেক লম্বা হয়ে যাবে সময়। আশা করি ক্লিয়ার। এখন আমি আবার চলে যাই উপরের যে আমরা টুলস, মুভ টুল, এটা তো আমরা এখন বুঝি। প্রথম যে টুলটা, এটা হচ্ছে জাস্ট সিলেক্ট করে, মুভ করে, বা সিলেকশন, বা বলতে পারেন যে এটা একটা নিউট্রাল পজিশন। আপনি যেই টুলসেই থাকেন না কেন, আগে হচ্ছে কিবোর্ড থেকে
ভি প্রেস করলে এটা মুভ টুলে চলে আসবে, যে টুলসে আপনি থাকেন না কেন। এটা একটা শর্টকাট, মনে রাখতে পারলে ভালো, কারণ তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে, আলাদাভাবে ক্লিক করতে হবে না। ভি, শুধু ভি, যে কোনো টুলসে আসেন, ভি এর উপরে হাতটা রাখলেন, নিউট্রাল হয়ে গেল। আমি যেই টুলসেই থাকি না কেন, মুভ টুল বা সিলেকশন টুল হচ্ছে আমার নিউট্রাল মুভ, অন্য একটা টুলসে যাওয়ার আগে। তো সেক্ষেত্রে আপনি যদি ভি এর উপরে আপনার হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে মুভ টুল বা সিলেকশন টুল, এটার আর কোনো উম, ব্যাখ্যা বিশ্লেষণ আপাতত দরকার নাই। সেকেন্ড যে টুলটা আছে, এখানে আছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন ডিরেক্ট সিলেকশন টুল কিভাবে কাজ করে? ডিরেক্ট সিলেকশন টুল বুঝতে হলে আমাদের একটু বিস্তারিততে যেতে হবে। So, আমাদের যা ছিল আমরা এগুলো ডিলিট করে দিই। ইলাস্ট্রেটরে যে কোনো অবজেক্ট বা যে কোনো এলিমেন্ট, এটা মূলত হচ্ছে মানে একটা বাহুর সাথে আরেকটা বাহু সম্পৃক্ত থাকে আর কি। একটা বাহুর সাথে আরেকটা বাহু সম্পৃক্ত হয়ে মূলত একটা শেপ বা একটা অবজেক্ট আমরা দেখতে পাই। যেমন সেই বাহুটা হচ্ছে কেমন, আমি একটু এখান থেকে যদি স্ট্রোকে চলে যাই, দেখেন এখানে এখন কোনো কালার নেই। যে স্টারটা আমরা দেখতেছিলাম, এটা এখন টোটালি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাহুর সাথে সংযুক্ত হয়ে মূলত এই শেপটা এখন বিল্ট ইন অবস্থায় আছে। তো আমি যদি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি আর কি, তাহলে প্রত্যেকটা, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট মানে হলো দুইটা পয়েন্ট, এটা তো হচ্ছে একটা লাইনের মধ্যে থেকে, এটাকে পাথ বলা হয়। এই টোটাল শেপটার যে আউটলাইন বা এই শেপটা যে দাঁড়ানো আছে, শেপটা যে প্রতিষ্ঠিত অবস্থায় আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত পাথ। দুইটা পাথের সংমিশ্রণে বা তিনটা পাথের সংমিশ্রণে একটা শেপ তৈরি হয়। কোনো একটা কর্নার থেকে যদি একটা পাথ না থাকে, তাহলে ওই শেপটা পরিপূর্ণ অবস্থায় আসে না। এটা একটু কাজ করতে করতে আপনারা বুঝবেন। এটা হচ্ছে পাথ। এই যে ইয়াগুলো দেখা যাচ্ছে, লাইনগুলো, এটা হচ্ছে পাথ, এবং দুইটা পাথ যেই পয়েন্টে এসে মিলিত হয় ওইটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি, সেখানেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করে। এই একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই একটা আছে, এটা আছে, এটা আছে। আরো একটু ভালোভাবে বুঝাই, দেখেন একটা সার্কেল, এটাকে বলা হয় ইলাস্ট্রেটর বা ডিজাইনের ভাষায় এলিপস। যেটা চতুর্ভুজ, ওটাকে বলা হয় রেক্টেঙ্গেল। আর যেটা আমরা ত্রিভুজ বলি, ওটা ট্রায়াঙ্গেল বলে। এটাকে বলা হয় এলিপস, যেটা রাউন্ড শেপের থাকবে। তো এই এলিপসটা কতগুলো বাহু বা কতগুলো অ্যাঙ্কর পয়েন্টের উপরে বেস করে দাঁড়ানো, এটা আমরা চাইলে দেখতে পারবো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এখানে যদি ক্লিক করি, দেখেন এই একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে এই এলিপসটা এখন তৈরি। আমি যদি এটাকে কালার দিয়ে ফিল করি, এই যে টোটাল একটা রাউন্ড, এখন যদি আমি এইটাকে সিলেক্ট করি, এগুলোকে আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই পয়েন্টগুলোকে ধরতে পারবেন। নর্মালি কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু এই পয়েন্টগুলোকে ধরা যাবে না, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি চাইলে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরতে পারবেন। এই যে এটাকে আমি সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে ধরার সাথে সাথে এই অর্ধেকটা অর্ধেকটা যেই পয়েন্টের উপরে দাঁড়ানো, ওইটা পরিপূর্ণ সিলেক্ট হয়ে গেছে, যার কারণে এই যে নিচ উপরের অংশে দেখেন তিনটা বাহু দেখা যাচ্ছে। এই তিনটা বাহুর উপরেই মূলত উপরের এই অর্ধেকটা দাঁড়ানো। আবার নিচে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন নিচের এই অর্ধেকটা কিন্তু এই তিনটা বাহুর উপরে দাঁড়ানো, এই পয়েন্টের উপরে। এখন যদি কিবোর্ড থেকে আমি ব্যাক স্পেস দিয়ে দিই, এই অর্ধেকটা যদি ডিলিট করে দিই, এই যে দেখেন আমার যে সার্কেলটা ছিল এটা অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, এটা থেকে আপনারা কিছুটা পাথ সম্পর্কে ধারণা পেতে পারেন। তো মূলত ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো যে কোনো একটা অবজেক্টকে তার যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট থেকে সে চাইলে সিলেক্ট করতে পারে, এবং প্রয়োজন অনুযায়ী সে এখান থেকে কম বেশিও করতে পারে। যেমন আপনি একটা সিলেকশন টুল দিয়ে আপনি হচ্ছে এখন একটা এলিপস নিছেন, এই এলিপসটাই কিন্তু আপনি অর্ধেক করতে পারবেন না।
আপনি এখন এটাকে সিলেকশন টুলের মাধ্যমে অর্ধেক ধরে কিন্তু ডিলিট করতে পারবেন না। যে ব্যাক স্পেস দিলাম পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো একটা কাজে এটার অর্ধেক লাগে। তখন আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার হচ্ছে রাইট সাইডের যে অর্ধেক আছে এই অর্ধেকটা আমার লাগবে না। তো আমি যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতেছি, ডিলিট করতেছি, দেখেন আমার রাইট সাইডের অর্ধেকটা কিন্তু নাই হয়ে গেছে। তার মানে একটা অবজেক্টের নির্দিষ্ট কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকেও যদি আমরা সিলেক্ট করতে চাই, সেটা আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মধ্য দিয়ে পারবো। ব্যাক স্পেস, হ্যাঁ, আচ্ছা ডিলিট হয়ে যাচ্ছে, ওই পয়েন্টটা ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এটার মাধ্যমে আমরা আরেকটা জিনিস একটু শিখি, সেটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টে, ইলাস্ট্রেটরের কাছে আপনি যাই করেন সেটা একটা অবজেক্ট। যে কোনো একটা অবজেক্টের দুইটা মুখ থাকে, একটা হচ্ছে পাথ আর একটা হচ্ছে ফিল। একটা হচ্ছে পাথ, পাথ বলতে পারেন বা স্ট্রোক বলতে পারেন, মানে পাথের উপরে যেই লাইনটা থাকে, পাথটাকে যদি কোনো একটা কালার করা হয় ওই লাইন অনুযায়ী, সেটাকে আমরা স্ট্রোক বলবো। আর এই টোটাল পাথটা যতখানি আয়তন নিয়ে তৈরি, সেটাকে যদি আমরা কালার দিয়ে পরিপূর্ণ করি, সেটাকে আমরা বলবো ফিল। সো এখানে দুইটা কালার মোড আছে, ফিল কালার, স্ট্রোক কালার। এখন এই স্ট্রোক কালারটাকে একটু বুঝাই। এখানে এটা আছে সাদা অবস্থায়, একটু স্ক্রিনে খেয়াল করেন। এখানে এটা আছে ফিল কালার, এই ফিলের নিচে এটা হচ্ছে স্ট্রোক কালার। এখান থেকে আপনি কি স্ট্রোক কালারটা দেন। এখন ফিল কালার আছে, ফিলটাকে আমি যদি স্ট্রোকে ট্রান্সফার করে দিই, যে কোনো ফিল থাকবে না, শুধু স্ট্রোক থাকবে। ফিল মানে হচ্ছে পুরো কালার দিয়ে পরিপূর্ণ, যেই কালারটাতে আমি রাখছি, এখানে যে কোনো কালার হতে পারে, যে রেড দিয়ে দিলাম, কালার দিয়ে পরিপূর্ণ অবস্থায় আছে। এখন এটাকে আমি যদি ট্রান্সফার করে দিই, দেখেন এখন এখানে কোনো কালারই নেই, বা আছে খুবই সামান্য, হালকা একটা লাল কালারের আবরণ দেখা যাচ্ছে না? এইটাকে বলা হয় স্ট্রোক কালার। এবং এখন এটা আছে পাথ অবস্থায়। এইটা হলো একটা শেপ বা অবজেক্টের পাথ অবস্থায় আছে, মানে যেই লাইনটুকু দিয়ে সে তৈরি। এবং যখনই এটাকে আমরা ফিল কালার করব, কালার দিয়ে পরিপূর্ণ করব, তখন এটাকে আমরা একটা প্রপার অবজেক্ট বলতে পারবো। এর আগেও এটাকে আমরা কি বলবো, পাথ। ঠিক আছে, তো আমরা এখন আমি একটা সার্কেল রাখতে চাচ্ছি এমন, বা আমি একটু আগে স্টার ড্র করলাম, যেটা শুধু পাথের উপরে কালারটা থাকবে, ভিতরে কোনো ফিল কালার থাকবে না। তখন আমি কি করব, এখানে একটা উপরে যেটা আছে এটা হচ্ছে ফিল, এই যে মাউসের দিকে খেয়াল করেন, এখানে দেখেন ফিল লেখা চলে আসছে, নিচে দিলে স্ট্রোক। তো যখন আমি এখানে ফিলের উপরে ক্লিক করব, ফিল থেকে আমি চাইলে এই যে একটা অপশন আছে সোয়াপ, এখানে সোয়াপ করলে দেখেন এটা স্ট্রোকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এবং আমরা যদি অপশন বারে খেয়াল করি, দেখেন এখানে স্ট্রোক একটা অপশন আছে, এই যে আমার মাউসটা যেখানে আছে, এটার পাশে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি চাইলে কালার গুলোকে চেঞ্জ করতে পারবো। যেই কালারটাই দিব আমার স্ট্রোকের কালার ওইটাই হবে। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে 1 পিটি, তার মানে আমার স্ট্রোকের যে পুরুত্ব, যেটা যে কতটুকু মোটা এখন আছে, ওয়েট, সেটা এখন আছে 1 পিটি। আমি চাইলে এখান থেকে এটাকে বাড়াতে পারবো। আমি এখান থেকে চাইলে এখানে এই সাইডে ক্লিক করলে এখান থেকে 2 3 4 5, যেমন আমি 5 পিটি যদি করে দিই, দেখেন আমার স্ট্রোকটা কিন্তু মোটা হয়ে গেছে। এই আবার আপনি এখান থেকে চাইলে এই যে উপর নিচে একটা অ্যারো চিহ্নের মতো আছে, এখান থেকে বাড়ালে আস্তে আস্তে এটা বাড়বে। এটা কিন্তু শুধুমাত্র স্ট্রোক। এখন এটাকেই যদি আমি আবার ধরে এখান থেকে সফট করে দিই, আবার ফিল হয়ে যাচ্ছে, আবার স্ট্রোকে চলে আসছে। যখন স্ট্রোকে আসবে তখন 1 পিটি থাকবে, এটা ডিফল্ট ইলাস্ট্রেটর। আপনি যত চাইবেন এখান থেকে বাড়াই দিবেন। ওকে, তো আশা করি আমরা ফিল এবং স্ট্রোকটা বুঝতে পারছি। এখন আমি যদি কোনো একটা অবজেক্টের ফিল এবং স্ট্রোক একসাথে রাখতে চাই, ফিলটা ফিলের জায়গায় থাকবে, সাপোজ যে বাংলাদেশের ফ্ল্যাগের মতো, মাঝখানে রেড থাকবে, বাইরে একটা গ্রিন একটা আস্তরণ থাকবে, তখন কি করবো, ফিল এবং স্ট্রোকও আপনি চাইলে একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি একটা সার্কেল নিলাম, এলিপস, এটার যে ফিল কালার আছে, ফিল কালারের উপরে ক্লিক করে আমি এখান থেকে দিলাম রেড। ওকে, এখন নিচে কিন্তু স্ট্রোক কালার আছে, আমি তখন আর এখান থেকে সোয়াপ করব না, আমি স্ট্রোকের উপরে জাস্ট একটা ক্লিক করব। সোয়াপ করলে তো ওই কালার ট্রান্সফার হয়ে যাবে। তো আমি যখন এখানে স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করার পরে আমি এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, বা স্ট্রোকে ক্লিক থাকা অবস্থায় যদি এখান থেকে কালার চেঞ্জ করি, স্ট্রোকের কালারটাই চেঞ্জ হবে। তো আমি এখানে দিলাম হচ্ছে সবুজ।
একটা সবুজ কালার দিয়ে দিলাম। এই এখন আমি স্টকটা এখান থেকে বাড়াবো। তার মানে আমার ফিলও থাকতেছে, আমার কিন্তু স্টকও থাকতেছে। এই আমি স্টক এবং ফিল দুইটাকে কিন্তু একসাথে আমি রাখতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? এবং এই যে আমি তৈরি করছি এইটা এখন কিন্তু এডিটেবল অবস্থায় আছে। এখনো পর্যন্ত এটা আছে কি অবস্থায়? এডিটেবল অবস্থা। আপনি চাইলে এখান থেকে স্টক বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কালার সবসময় এডিটেবল অবস্থায় থাকবে, কিন্তু এখনো এটা পাথ অবস্থায় আছে। এই পাথটাকে আমি ভেঙে যদি কোনো একটা শেপ করতে চাই, পাথ মানে হচ্ছে যাকে আমি এখনো চাইলে ওই যে স্ট্রোক বেশি কম করে বড় ছোট করতে পারতেছি বা কিছু একটা করলাম, বা হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম, কিন্তু এটাকে আমি যদি ভেঙে একটা শেপ ক্রিয়েট করতে চাই যেটা এডিটেবল না, এমনিতে বড় ছোট করতে পারবো, কিন্তু এখান থেকে আমি পাথ এই যে স্ট্রোক কম বেশি করে তখন আর বড় ছোট করতে পারবো না। এটাকে বলা হয় এক্সপ্যান্ড করা, ভেঙে ফেলা। তো এটাও আপনারা লিখে রাখেন যে যে কোনো এডিটেবল ফরম্যাট, যে সেটা একটা টেক্সটের ক্ষেত্রে হতে পারে, একটা অ্যালফাবেটের ক্ষেত্রে হতে পারে, বা কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে হতে পারে, সেটাকে ভেঙে ফেলার জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড। এই যে আমার কম্পিউটারে এই যে ফাইল এডিট অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে এক্সপ্যান্ড, আমি যখন এক্সপ্যান্ড করে ফেললাম এইরকম একটা উইন্ডো আসবে। দেন আমি যদি ওকে করে দিই, এখন এটা আর দেখেন স্ট্রোকে এখন আর কোনো নাম্বার শো করতেছে না। আপনি যে এখন কম বেশি করবেন, এখন কিন্তু এখানে আর স্ট্রোকে কোনো নাম্বার শো করতেছে না। তার মানে ওই এডিটেবল ফরম্যাটটা ভেঙে এটা এখন একটা প্রপার শেপ হয়ে গেছে। বিষয়টা কি বোঝা গেল? আমরা তো এর আগে একটা স্ট্রোক নিলাম, একটা ফিল্ড নিলাম, একটা সাইজ নিয়ে একটা কিছু তৈরি করলাম। এখন ওইটা তো এডিটেবল অবস্থায় ছিল, ওখানে আমি যদি জিরো দিতাম স্ট্রোকে গিয়ে জিরো হয়ে যাইত, কম বেশি হইতো, কিন্তু এখন আর এটা ভাঙবে না, এটা ফিক্সড হয়ে গেল। এখন এখানে একটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয় হচ্ছে, ধরে নিলাম যে এটাই আজকে আমার ডিজাইন, এই ডিজাইনটা আমি এখন একটু পরে প্রেসে পাঠাবো। এগুলো কিন্তু খুবই সহজ বিষয়, আবার বোঝারও বিষয়। আমি হচ্ছে এটা এখন একটা প্রেসে পাঠাবো। আমি এখানে লিখলাম হচ্ছে আহ এই যে এক্সপ্যান্ড করাটা, এটা কোথায় কাজ করে আমি সেটাই এখন বোঝাচ্ছি। এটা আমি লিখলাম। জেনারেলি আমরা জানি যে ফন্ট চেঞ্জ করা যায়, এটা তো আমরা বেসিক প্রোগ্রাম গুলোতেও করি। সো এখানে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে আমি এখান থেকে একটা ফন্ট চুজ করবো। আমি এখান থেকে নিলাম হচ্ছে যে কোনো একটা ফন্ট নিলাম। এই ফন্টটা নিলাম। এখন এই এক্সপ্যান্ডটা কি কাজ করবে সেটার একটা উদাহরণ আমি দিচ্ছি। এই যে ফন্টটা আমি দিচ্ছি, এই ফন্টের তো একটা নির্দিষ্ট নাম আছে। এটার নাম হচ্ছে এই যে বোল্ড, সেমি, কনডেন্সড। এখন এই ডিজাইনটা আমি এই অবস্থায় ফাইলে সেভ করলাম। সেভ করে আমি প্রেসে পাঠিয়ে দিলাম, বা আপনার প্রেস আছে আপনার কাছে দিয়ে দিলাম। আপনার কম্পিউটারে এই ফন্টটা নাই, তখন কিন্তু এই ফন্টটা আসবে না। তখন এখানে আপনার কম্পিউটারে আছে এমন কোন একটা ফন্টে এই বাংলাদেশ লেখাটা আসবে। আমার ডিজাইনটা কিন্তু প্রপারলি হলো না। বিষয়টা কি বোঝা গেল? এটা আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরে নেন আপনি কোনো একটা কসমেটিক ব্র্যান্ডের জন্য ডিজাইন করছেন। মেয়েদের কসমেটিক ব্র্যান্ডের জন্য যে ডিজাইন গুলো হয়, সেই ডিজাইনে দেখবেন ফন্ট গুলো থাকে অনেকটা কেমন, খুবই টিনি, চিকন চিকন ফন্ট, একটু প্যাচালো ফন্ট, একটু হ্যান্ডরাইটেন টাইপের ফন্ট। এখন আপনি এখানে হচ্ছে কোনো একটা ফ্যাশন হাউসের জন্য ডিজাইন করে আপনি পাঠাইছেন, কোনো একটা পোস্টারের জন্য বা কোনো একটা মেয়েদের প্রোডাক্টের জন্য। এখন যেই প্রেসে পাঠাইছেন তার কাছে আপনার দেওয়া ওই ফন্টটা না। সে কি করলো, ওইখানে একটা বোল্ড, জিম জিম সেন্টার গুলোতে দেখছেন যেভাবে ডিজাইন করে বড় বড় মোটা মোটা ফন্ট দিয়ে,
সে কি করলো, বা আর্মি, একটা আর্মিদের যে ধরনের ফন্ট গুলো ইউজ হয় বা প্লেয়ারদের ওই ধরনের একটা, বা জার্সির উপরে যে ফন্ট দিয়ে লেখা হয় ওরকম একটা ফন্ট দিয়ে লিখে সে প্রিন্ট করে দিল, তখন ডিজাইনের আউটপুটটা কি হবে? সাধারণত তার কাছে ফন্ট নাই থাকতে পারে, এবং আপনি আপনার মতো 100 জন ডিজাইনারের কাছেও তো প্রিন্টিং প্রেস থাকবে না। প্রিন্টিং প্রেস থাকবে একজনের কাছে, 99 জন ডিজাইন করে সেখানে মেইল করবে, সে পাঠাবে। আমি একটু আপনাদের উদাহরণটা বুঝাই যে এক্সপ্যান্ডটা কেন কাজ করে বা কিভাবে কাজ করে। যেমন আমি এখানে যাচ্ছি, এই যে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই যে ডিজাইনটা করা হচ্ছে, হ্যাঁ, এই ডিজাইনটা দেখেন ফন্টের একটা কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি আছে। ফন্টটা একরকম। আমি যদি এখন এই সেম এখানে আমি লিখছি গার্লস ফ্যাশন এট পোস্ট, আমি জাস্ট এখানে দিব জিম, দেখেন সাপোজ এটাই আমি ওপেন করলাম, এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, কালারের মধ্যে পার্থক্য আছে, ডিজাইনের মধ্যে পার্থক্য আছে, ফন্টের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য না? এখন আপনার প্রেস থেকে, আমি এটাই বলছি যে আপনার প্রেস থেকে যখন আপনার এই ফন্টটা সে পাচ্ছে না, তখন সে কি করবে? তখন সে তার মতো করে একটা ফন্ট দিয়ে প্রিন্ট করে দেবে। সো তখন কিন্তু আপনার ডিজাইনের প্রপার আউটকামটা আসলো না, বা থিম অনুযায়ী হলো না। এক্ষেত্রে আমাদের কাজ করবে হচ্ছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড কিরকম? এই ফন্টটা এখন আছে ফন্ট অবস্থা, এখন এটাকে আমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে বলতেছে বোল্ড নাকি রেগুলার দিবেন, নাকি এই যে লাইট, সেমি বোল্ড, অনেক অপশন আছে। যখন এটাকে আমি এক্সপ্যান্ড করে ফেলবো তখন আর আমি চাইলে এই চেঞ্জটা করতে পারবো না। যেমন এটা এখন আমি সেমি বোল্ড অবস্থায় রেখে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, কখনো কখনো অবজেক্ট থেকে সরাসরি এক্সপ্যান্ড অপশন আসবে না। প্রথমে আমাদেরকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। এই যে এক্সপ্যান্ডের নিচে দেখেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে। তো যদি কোনোটাই সরাসরি এক্সপ্যান্ড না হয় কোনো কোনো অবজেক্টের ক্ষেত্রে, তখন আপনি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন আগে একবার, দেন এক্সপ্যান্ড করবেন, তাহলে ওটা ভেঙে যাবে। বুঝা গেল? তো আমি যখন এখন এক্সপ্যান্ড করব, ওকে দিব, দেখেন এইটা এখন একটা শেপ হয়ে গেছে, এইটা এখন আর ফন্ট নেই। সেটা কিভাবে বুঝবো? আমি যদি এখন জাস্ট অবজেক্ট থেকে এটাকে আনগ্রুপ করি, দেখেন সবগুলো আলাদা হয়ে যাচ্ছে। যে অবজেক্ট থেকে আনগ্রুপ করলাম, আচ্ছা এটা আর এখন আনগ্রুপ হচ্ছে না, কারণ এটা ক্লিপিং মাস্ক অবস্থায় আছে। এই যে দেখেন সব আলাদা, ইন্ডিভিজুয়াল লেয়ারের মধ্যে ঢুকলে সব আলাদা আলাদা হয়ে গেছে। এখন কিন্তু আর আপনি এটাকে চাইলে চেঞ্জ করতে পারতেছেন না, এবং এখন আপনি এটা যে কোনো সফটওয়্যারে ওপেন করেন, যে কোনো ভার্সনে ওপেন করেন, এইটা যেমন একটা শেপ, এটা যেমন একটা অবজেক্ট, ইলাস্ট্রেটরের কাছে এইটাও এখন একটা অবজেক্ট। সেটা আমি একটা প্রমাণ দিই। এখানে এটা ছিল আমাদের ফন্ট, দেখেন এইটাকেও এখন আমি তো জানি যে অবজেক্ট গুলোকে আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরতে পারি। একটু আগে আমরা যেটা শিখলাম, দেখেন এইটারও এখন অ্যাঙ্কর পয়েন্ট বের হয়ে যাবে। আমি এই যে এটাকে ধরলাম, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে গেলে দেখেন ও আমাকে কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট দিচ্ছে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এখন শুধু এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি কিন্তু বড় ছোট করতে পারতেছি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা। বোঝা গেল? বাংলাদেশ বলতে বুঝছি যখন ছবি আঁকা হয়, তখন আপনাদের বাংলা কি বলবো? ওই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। আপনার অত থেকে এক্সপ্লোর লাগিয়ে দেয়। হ্যাঁ, ফন্ট, যে কোনো ফন্ট এডিটেবল অবস্থায় থাকবে একরকম, ভাঙার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ফেলতে হবে। যদি কোনোটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে না হয়, তখন এক্সপ্যান্ডের নিচে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আছে। এই যে একটু স্ক্রিনের দিকে তাকান, অবজেক্টের নিচে এই ছিল এক্সপ্যান্ড, এই আছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তখন একবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আমরা ক্লিক করব, দেন আমরা আবার এক্সপ্যান্ডে ক্লিক করব। ওকে,
এবং এই ক্লাসের ভিডিওটা বাসায় গিয়ে হলো আবার একটু দেখতে হবে 1-2 বার, কারণ প্রথমবারই না হলে এতগুলো ব্যাপার মনে থাকবে না। আর আমরা আগামী 30টা ক্লাসে এরকম অন্তত হলো 200টা বিষয় নিয়ে আলোচনা করবো। এই প্রতিটা বিষয় নতুন, প্রত্যেকটা টুলস এর মধ্যেই যেটা আছে। রেকর্ডিং একটু দিয়ে দিই। হ্যাঁ, রেকর্ডিং তো ক্লাসের গতটা দেওয়া হয়েছে না? গতটা পাইছেন? আজকেরটা আজকে দিয়ে দাও। কিন্তু আমরা ইউটিউবে হ্যাঁ, ইউটিউবে দিয়ে দেওয়া হয়, ইউটিউবে দিয়ে ওখানে লিংক দিয়ে দেওয়া হয়। ইউটিউবে ওই চ্যানেলটা প্রাইভেট, ওই ওই প্লে লিস্ট গুলো প্রাইভেট থাকে সম্ভবত, আমি সঠিক জানি না। ইউটিউবে করতাম কিন্তু পাই না। ওই যে লিংক দেওয়া থাকে ওখান থেকে ক্লিক করে চলে যাবেন, ক্লিক করলে হবে। আচ্ছা, তো আমরা ম্যাজিক ওয়ান টুল শিখলাম, এক্সপ্যান্ড শিখলাম, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখলাম। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আমি একটা ফন্ট থেকে আরেকবার একটু দেখাই। যেমন আমি একটা এ লিখলাম জাস্ট, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা চাইলে অনেক ধরনের মডিফাই করতে পারি যে কোনো একটা টেক্সটকে। আমি লিখলাম হচ্ছে এ। আচ্ছা, ফন্টকে ভাঙার আরেকটা শর্টকাট উপায় বলে দিই, শুধুমাত্র ফন্টের ক্ষেত্রে। ফন্টের ক্ষেত্রে ভাঙার একটা শর্টকাট উপায় হচ্ছে, যখন আমি একটা লেখা লিখলাম তার উপরে রাইট বাটন ক্লিক করে ফন্ট, ওই ফন্টের উপরে রাইট বাটন ক্লিক করলে এই অপশন গুলো আসবে। এখান থেকে ক্রিয়েট আউটলাইন, এই যে দেখেন, খুবই দুঃখিত। না, কারণ তো আপনার ইয়েতে থাকেন, টিভিতে থাকেন, তাই না? না, এখানে থাকে, রেকর্ডটা অন থাকুক, কারণ যদি কারেন্ট আসে আমরা ওখান থেকে আবার এটুকু রেকর্ডে থাকবে, সমস্যা নেই। কারেন্ট সাধারণত যায় না, এর আগে তো আমরা ক্লাস করতাম, এটা খুব একটা, এখন একটু যায়। হুম। আচ্ছা ভাই, যে বলেন। ফন্ট টেক্সট লেখার পরে হুম। ফন্ট চেঞ্জ করা হয়, তো আপনি তো ক্লিক মানে যখন মাউসটা নিয়ে গেছেন, মানে মাউস তখন চেঞ্জ ক্লিক করার পর তারপর চেঞ্জ হয়, অটোমেটিক চেঞ্জ হয় না, মানে দেখা যায় না যে আমি এইটা না এটা করবো, মানে এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে নতুন করে সেটআপ দিবেন একবার। সেটআপ দিলে যদি ঠিক হয় ভালো, না হলে আপনি একটা র্যাম বাড়াবেন কম্পিউটার। র্যামের র্যাম, হ্যাঁ, কারণ র্যামের ক্যাপাবিলিটি যদি লো থাকে, এই যে আমি ফন্ট গুলো করতেছি, ড্র্যাগ করলেই যে শো করতেছে সাথে সাথে আউটপুটটা, এটার কাজ হচ্ছে র্যামের। মানে আমাদের চলমান যতটুকু কম্পিউটারে ফাংশন ওপেন থাকে, ওইটা র্যামের উপরে চলে। যখন আমরা পিসি বন্ধ করে দেই, ক্লিয়ার হয়ে যায়, মানে ও এটাকে দেখায় সবকিছু। সো আপনি র্যামের ক্যাপাবিলিটি একটু বাড়ান, আরো 8 জিবি যদি বাড়ান তাহলে আরো ভালো হবে। আর এসএসডি করা আছে আপনার কম্পিউটার, তাহলে ঠিক আছে। এক্সপ্যান্ড একটু প্রবলেম হলো। আচ্ছা, আমরা আর একটা টুল শিখে আমরা, আপনারা গিয়ে নামাজ পড়তে পারবেন, সমস্যা নেই। 10 মিনিট, 10 মিনিট পাবো না? ও মনিটর তো আবার বন্ধ হয়ে গেছে, আর এক ঝামেলা। তারপরে শেষ করে দেবো। 4টা টুল শিখাবো আমরা, ওগুলো আবার প্র্যাকটিস করবেন। আমি তো শিখাইলে শিখাইতে পারি, কিন্তু আপনার প্র্যাকটিসটাই তো আসল না। বেশি দিয়ে দিলাম সেটা তো লস হবে। এই এক্সপ্যান্ডের মাধ্যমে তো আসলে ফিক্স করা হয় না, ফিক্স না, ভেঙে ফেলা। ভেঙে পড়া ভেঙে ভেঙেই ফেলা হয় ওটা। ভেঙে ফেলা মানেই ফিক্সড করা, যে ওটা আর পরিবর্তনশীল রইলো না, অপরিবর্তনশীল হয়ে গেল। সোহাগ ভাই, ও আসছে। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম যে আমার টেক্সটের ক্ষেত্রে, টেক্সট ভাঙার ক্ষেত্রে আমি কিন্তু ইজিলি একটা কাজ করতে পারি, সেটা হলো
এটার উপরে যদি রাইট বাটনে ক্লিক করি দেখেন ক্রিয়েট আউটলাইন, এই যে আমার মাউস পয়েন্টারটা যেখানে আছে এটাতে দিলে যে কোনো টেক্সট সহজে ভেঙে যায়, মানে আমরা টেক্সট ভাঙার ক্ষেত্রে এটাই ইউজ করি, কিন্তু অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা না। টেক্সটের ক্ষেত্রে আপনি খুব সহজে এইভাবে করে একটা টেক্সটকে এডিটেবল মোড থেকে ফিক্সড করে ফেলতে পারেন, ভেঙে ফেলতে পারেন। একটা ফন্টকে ভেঙে অবজেক্ট বানাই ফেললেন সোজা ভাষায়। এটা তো একটা ফন্ট ছিল, ফন্টকে ভেঙে আমি অবজেক্টে রূপান্তর করে ফেললাম। যেমন আমি বুঝাই, এটা এখন আছে ফন্ট অবস্থা, এটাকে আমি ডিরেক্ট সিলেক্ট কোনো অ্যাঙ্কর পয়েন্ট দেখাই কিন্তু এটা আছে এখন একটা ফন্ট অবস্থা, এটা পরিবর্তনশীল। যখনই এটাকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি বা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দেই, এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিলে দেখেন আমার কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করতেছে। এবং ডিরেক্ট সিলেকশন টুল কি করবে, এটা এখন আপনার আছে কর্নার অবস্থায়, এই যে এর এর এই কর্নার গুলো কর্নার অবস্থায় আছে, এটাকে আপনি একটু রাউন্ড করবেন। আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই যে পয়েন্টটা আছে এটাকে ধরে যদি ভিতরের দিকে ড্র্যাগ করি, দেখেন আমার এই কর্নারটা কিন্তু রাউন্ড হয়ে গেছে। আমি দুইটা একসাথে করব, তাহলে এটা ধরবো, শিফট প্রেস করে এটা ধরবো, দুইটাকে ধরে আমি যদি এখান থেকে ড্র্যাগ করি দেখেন দুই দিক থেকে আমার এই পয়েন্টটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। এই ধরনের ছোট ছোট মডিফিকেশন গুলো আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুলে এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কিন্তু করতে পারি। এই যে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেল, এই যে রাউন্ড হয়ে গেল। এখন কিন্তু এই এটা একটা অন্যরকম হয়ে গেছে, এটা কোনো একটা কোম্পানির লোগো হইতে পারে। আপনি একটা একটা বিভিন্ন আমরা দেখি না লেটারিং লোগো কোম্পানির, এটা একটা উদাহরণ। তো আমরা চাইলে এই ধরনের অনেক মডিফিকেশন কিন্তু এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে করতে পারি। তো আমরা মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, পাশাপাশি কিছু অপশনও শিখলাম। আরেকটা টুল আমরা শিখবো, এটাকে বলা হচ্ছে লেসো টুল। লেসো টুলের কাজটাও অনেকটা সিলেকশনেরই, হ্যাঁ। যেমন এটাকে বাইরে রেখে আবার আমরা কিছু স্টার নিয়ে আসি, বা আমি একটা টেক্সট থেকেও আপনাকে দেখাতে পারি। এখন আমার প্রয়োজনটা হচ্ছে ধরেন এখান থেকে, মানে এটা এভাবে এটা থেকেও বোঝানো যায়, তবে আরেকটু প্রপার লাগবে। আরেকটা উদাহরণ দিই, লেসো টুল মূলত কি কাজ করে? লেসো টুল হলো কাস্টম সিলেকশনের আরেকটা মানে ভেরিয়েন্ট বলতে পারি আমরা, যে আমি এখান থেকে সিলেকশন টুল দিয়ে কিন্তু এখান থেকে চাইলে এই হলো এই হোয়াইট শিফট ধরে ধরে কাস্টম ভাবে কিন্তু আমি সিলেক্টটা করতে পারি। কিন্তু লেসো টুল কি করবে, এইখানে লেসো টুল সিলেক্ট করে আপনি যদি এখান থেকে একটা এরিয়াকে ড্র্যাগ করেন, যেমন এখান থেকে ড্র্যাগ করে, ওটা দেখা যাচ্ছে না কিন্তু আমি যে ড্র্যাগ করে করে এইটুকু এরিয়াকে আমি ধরলাম, দেখেন ওই দুইটা আমার সিলেকশনের মধ্যে চলে আসছে। সাপোজ আমি এখান থেকে কি করলাম, এই যে এখান থেকে ড্র্যাগ করে কাস্টম ভাবে এই এই তিনটাকে ধরে দেখেন আমার এই তিনটা কিন্তু সিলেকশনের মধ্যে চলে আসছে। এখন এটা এটা একটা টুল, এটা মাঝে মাঝে অনেক বেশি প্রয়োজন হয়। কেমন প্রয়োজন হয়, আপনি বড় একটা ভেক্টর নিয়ে কাজ করতেছেন যেখানে অনেক এলিমেন্ট, 200-র উপরে এলিমেন্ট আছে ভাঙাচোরা সব মিলে। এখন একটা নির্দিষ্ট এরিয়াকে আপনার ধরতে হবে, যেটা আপনি চাইলে এখান থেকে সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করলে একটু অংশ বেশি হয়ে যাচ্ছে, বেশি সিলেকশনে চলে আসতেছে। সেই জায়গাগুলোতে আপনি হচ্ছে এই লেসো টুলের ব্যবহারটা করবেন। আমি একটু উদাহরণ দেই, যেমন আমি যাই হলো
এখন এখান থেকে আমার হলো ধরেন 1 2 3 4 আর এই যে এটা আছে এই 5টা 6টা এগুলো হচ্ছে বাবল, এই 5টা বাবল আমার এখন দরকার। এইটা এখন আমি সিলেক্ট করব কিভাবে? হয় আমাকে সিলেক্ট করতে হবে এরকম একটা দুইটা এভাবে করে করে সিলেক্ট করতে হবে। এখন এগুলো তো ধরার মতো আছে, এমন বাবেল আসছে যেখানে এরকম ভাবে আপনার ধরার মতো নেই। আছে হচ্ছে যে একসাথে ধরেন যে এখানে 3টা অবজেক্টের জায়গায় 30টা অবজেক্ট আছে ছোট ছোট, তখন ওই এলিমেন্ট গুলাকে আপনি কিভাবে ধরবেন? তখন আমাদের প্রয়োজন হবে এই লেসো টুল। যেমন আমি লেসো টুল দিয়ে কি করবো, একটা নির্দিষ্ট এরিয়াকে নির্দেশ করবো। এই যে এখান থেকে শুরু করলাম, এটা দেখা যায় না, বাট এখান থেকে গিয়ে এই পাশ থেকে গিয়ে আমি এই পুরো এই এরিয়াটাকে ধরলাম। দেখেন আমার ওই এরিয়ার মধ্যে যতগুলো ছিল সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এটা সিলেকশন বা সিলেক্ট করারই আরেকটা টুলস আমরা বলতে পারি। বুঝা গেল? তো আমরা আজকে অলরেডি এই 4টে টুলস শিখলাম, পাশাপাশি আমরা অন্যান্য কিছু অপশন, ক্রিয়েট আউটলাইন শিখলাম, এক্সপ্যান্ড শিখলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স শিখলাম, টেক্সট। আর আমি এখান থেকে পুরো টুলস প্যানেলটা সিকোয়েন্স অনুযায়ী যেগুলো আপনাদের প্রয়োজন হবে, কারণ এখানে আরো অনেক টুলস আছে যেগুলো আপনাদের প্রয়োজন নেই, যেমন যারা 3D বিল্ডিং এর ডিজাইন করে, এটা তো আপনার প্রয়োজন নেই। সেরকম অনেক ধরনের টুলস আছে, ওগুলোর বাইরে সিকোয়েন্স অনুযায়ী আমি টুলস গুলো আলোচনা করব, পাশাপাশি প্রতিদিন 3টে 4টা টুলস, এবং পাশাপাশি আজকে যেমন আমরা অবজেক্ট থেকে এই এক্সপ্যান্ড শিখলাম, লক করা আনলক করা এগুলো শিখলাম, এভাবে করে একদিকে টুলস একদিকে হচ্ছে বিভিন্ন অপশন বা মেনুর কাজ। এইভাবে করে আমরা আগামী হয়তো 10টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ টুলস কমপ্লিট করে ফেলবো, পরের মাসে আমরা প্রজেক্টে যেতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবাই প্র্যাকটিস করেন, যেহেতু আমরা এই ফ্ল্যাগ বানানো শিখলাম। দেখেন এখানে আপনি ইজিলি কিন্তু এটাকে এখন বাংলাদেশের ফ্ল্যাগ বানাইতে পারেন, কারণ এই স্টারের এখানে গেলে রেক্টেঙ্গেল আছে, আপনি একটা রেক্টেঙ্গেল নেবেন, এখান থেকে গ্রিন কালার দিবেন। আর আমরা এলিপস শিখলাম, এখান থেকে এলিপস আমরা যদি নর্মালি ড্রয়িং করি এটা ডিম্বাকার হয়ে যেতে পারে এলোমেলো। আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব, কিবোর্ড থেকে শিফট বা অল্টার প্রেস করে আমরা যদি করি তাহলে এটা একটা নির্দিষ্ট শেপ অনুযায়ী রেশিও অনুযায়ী আসবে। এখন আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম, এবং আমরা অ্যালাইনমেন্ট শিখছি, আমরা কিন্তু অ্যালাইনমেন্ট জানি। এখন আমার এই ফ্ল্যাগটা আমরা জানি যে বাংলাদেশের ফ্ল্যাগে রেডটা হচ্ছে একবার সেন্টার পয়েন্ট। এখন এই সেন্টার পয়েন্টে কিভাবে বসাবো এটাও কিন্তু আমরা অলরেডি এখন জানি। কিভাবে জানি? আমি অ্যালাইন থেকে মুভ সিলেক্ট করবো, অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড করে আমি যদি এটাকে ধরে আমি যদি অ্যালাইন করি, যে এখান থেকে সেন্টার করে দিই, এখান থেকেও সেন্টার করে দিই, মানে লম্বালম্বি ভাবেও সেন্টার পয়েন্ট, এদিক থেকেও সেন্টার পয়েন্ট, তাহলে এটা আমার সেন্টারে আছে। ঠিক রেডটাকেও আমি যদি ধরে এখান থেকে সেন্টার করে দিই, এখান থেকে সেন্টার করে দিই, তাহলে কিন্তু আমার সেন্টার পয়েন্টে বসে গেল। সো আমরা কিন্তু এইভাবে করে চাইলে একটা ফ্ল্যাগও ক্রিয়েট করে ফেলতে পারি। দেন আমরা ফাইল কিভাবে সেভ করব? নর্মালি আমরা এডিটেবল ফাইলটাকে এইভাবে সেভ করে রাখবো ডেস্কটপ বা যে কোনো একটা জায়গায়, এবং আমি যদি এটাকে একটা ইমেজ আকারে, মোবাইলে তোলা একটা ছবি আকারে যদি এটাকে আমি বের করতে চাই, আমি ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট, ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে দেখেন এখান থেকে শো করবে যে আপনি কোথায় সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করলাম, এখানে দেখেন সেভ অ্যাজ টাইপ, এই সেভ অ্যাজ টাইপে এখান থেকে আমি দিয়ে দিব জেপিইজি, মোবাইলের ফরম্যাট জেপিইজি দিয়ে দিলাম। এখানে একটা কাজ করতে হবে, জেপিইজি দেওয়ার পর দেখেন এখানে ইউজ আর্টবোর্ড একটা অপশন আছে, স্ক্রিনের দিকে তাকান, ইউজ আর্টবোর্ড, এখানে আমি ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিব। কেন দিব? আমার আর্টবোর্ডের বাইরে কিন্তু আরো অনেক কিছু রাখা আছে। আমি যদি ইউজ আর্টবোর্ডে ক্লিক না করি তাহলে ওইখানে যত কিছু আছে সবকিছু সহ আমার ইমেজটা তৈরি হবে। আমার তো ওইটার প্রয়োজন না, আমার প্রয়োজন হচ্ছে আর্টবোর্ডের মধ্যে থাকা শুধু ফ্ল্যাগটা। আমি ইউজ আর্টবোর্ডে দিলে কি হবে, আমার এই আর্টবোর্ডের মধ্যে যতটুকু কাজ করা আছে ওইটা আমার সেভ হবে। এখন আমি এক্সপোর্টে দিব, এক্সপোর্টে দেওয়ার পর এই একটা মেনু আসবে, এটার মানে হচ্ছে কালার মোড 8 GB নাকি CMYK, তো আমরা অবশ্যই 8 GB তে রাখবো, যেহেতু এটা আমরা একটা ছবি আকারে বের করবো। দেন এখানে আছে কোয়ালিটি, কত মানে হাই রেজুলেশন হবে নাকি লো রেজুলেশন হবে। আমি এখান থেকে, এবং এখানে একটা বিষয় ভ্যারি করে, সেটা হলো ফাইল সাইজ কত হবে। অনেক আছে না যে অনেক ক্যামেরার একটা ছবির সাইজ অনেক বেশি, মেগাপিক্সেল বেশি। তো বিষয়টা এরকম যে এখান থেকে আপনি হাই করে দিলে ফাইল সাইজ বেশি হবে, ছবির কোয়ালিটি ভালো হবে। যদি এখান থেকে লো করে দেন ছবির কোয়ালিটিও লো হবে। এখান থেকে করা যায় যে রেজুলেশন, মিডিয়াম, স্ক্রিন মানে লো, আর হাই মানে হচ্ছে 300।
এই যে 300 পিপিআই, মানে প্রতি ইঞ্চিতে 300টা করে পিক্সেল থাকবে। ওকে, দেন আমি যদি এখান থেকে ওকে করে দিই, দেখেন আমি যদি এখন ডেস্কটপে যাই, আমার ডেস্কটপে কিন্তু একটা ছবি এখন চলে আসবে। সম্ভবত এটা, এই যে চলে আসছে। তো এটা আমরা একটা মোবাইলের ছবি আকারে কিন্তু বের করে ফেলবো। আর যেটা আমি এআই ফাইল সেভ করলাম, নর্মালি যেটা সেভ করলাম, ওটা হচ্ছে এডিটেবল ফাইল। ওইটা আমি এখন নিয়ে যে কোনো কম্পিউটারে এই সফটওয়্যারটা থাকলে আমি এডিট করতে পারি। আজকে এই পর্যন্ত থাক, সবাই প্র্যাকটিস করেন। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ দেখাচ্ছি, এই যে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আপনি জেপিইজি ইয়ে করবেন। যেমন এই যে দেখেন অটোক্যাড, বিল্ডিং এর যে ডিজাইন গুলো হয় অটোক্যাড 2D 3D করে, ওরা কিন্তু প্যাটার্নই অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ওরা করে নেয়। এক্সপ্যান্ড একটু আপনি একটু যদি বলেন। এক্সপ্যান্ড হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে এডিটেবল অপশন থেকে ভেঙে ফেলা। ভেঙে ফেলা বা সরাই ফেলা? না, ভেঙে ফেলা মানে ওটা এডিটেবল না রাখা, সোজা কথা। একটা হচ্ছে এডিটেবল, একটা হচ্ছে এডিটেবল না। ওটা এইটা হবে না। না, ওইভাবে এডিটটা আর হবে না, যে আমি পাথের ওখান থেকে পয়েন্ট বাড়ালাম, আমার পাথটা মোটা হলো, চিকন হলো, সেটা আর হবে না। এটাই expand। এটাই expand। এবার এটা আপনি এক্সপ্যান্ড এই জন্যই করে দিবেন যে আপনার অন্য কম্পিউটারে যখন এই ফাইলটা যাবে, তার কম্পিউটারের সফটওয়্যার চেঞ্জ থাকতে পারে, সেটিংস চেঞ্জ থাকতে পারে, ফন্ট না থাকতে পারে, তখন আপনার এই টোটাল ডিজাইনটা তার কাছে ওই প্রপারলি ওইভাবে আসবে না। পিডিএফ করে পাঠায় হুম, ওটা, না পিডিএফ হবে না, ওটা এডিটেবলই থাকবে। মানে যেগুলো ইলাস্ট্রেটরে এডিটেবল থাকবে, কিন্তু ওই নির্দিষ্ট জায়গাগুলো এডিটেবল থাকবে, ওগুলো ফিক্সড হয়ে যাবে। সে ওপেন করতে না না, ফন্টটা তখন একটা অবজেক্ট হয়ে যাবে, তখন এটা একটা এই রেক্টেঙ্গেলের মতো একটা শেপ হয়ে যাবে, তখন ওটা ফন্ট থাকবে না। যেমন এটা এখন ফন্ট আছে, এই যে আমি চেঞ্জ করতে পারতেছি, দেখেন চেঞ্জের অপশন দিচ্ছি ক্যারেক্টার, আমি যখনই এটাকে ভেঙে ফেলবো, এখন কিন্তু আর আমার সেই চেঞ্জের অপশন, ফন্টের সাইজ কিছুই থাকতেছে। সেইটাই হচ্ছে মূলত এক্সপ্যান্ড। ওকে, করার চেঞ্জ করতে পারবো, ওরকমই বের হয়ে আসবে। কিন্তু আমি একটু না ভেঙে যদি আমি দেই, প্রেসের কাছে এই আমেরিকান ক্যাপ্টেন ফন্টটা নাই, তখন কিন্তু ওর এখানে এই ফাইলটা অন্য কোনো একটা ফন্টে ওপেন হবে, যেটা আপনার ইয়ে থাকবে না। যেটা ওর ওখানে নাই। ওর ওখানে আমেরিকান ফন্ট নাই, তার মানে ওর অন্যভাবে ওপেন হবে। এখন তখন ও যদি ওই ফন্ট দিয়ে প্রিন্ট করে দেয়, তাহলে তো আমার ডিজাইনের কনসেপ্টটা আর রইল না। কাস্টমারকে, ক্লায়েন্টকে যখন দিবেন তখন ভেঙে দিয়ে দিবেন। আর সে যদি চায় যে আমি যেন পরবর্তীতে ফন্ট চেঞ্জ করতে পারি, তখন এই ফন্টটা তাকে মেইল করে ড্রাইভে দিয়ে দিই, তাহলে ওর কম্পিউটারের ফন্টটা চলে গেল, ও বসে বসে এডিট করতে পারলো। কিন্তু ওর কাছে এই ফন্ট না থাকলে তো এটা চেঞ্জ করতে পারবে না। আরেকটা প্রশ্ন সেটা হলো আমরা যখন লক করলাম না, হুম, একটা লক লক করবো, এই আর্টবোর্ডটা কি আর্টবোর্ডে কিন্তু লক করা হয় না, আর্টবোর্ডটা লক করা হয় আর্টবোর্ডটা লক থাকে। আর্টবোর্ড লকই থাকে, কিন্তু আর্টবোর্ডের উপরে আমি যে রেক্টেঙ্গেলটা নিলাম, সো ফর এক্সাম্পল যে আর্টবোর্ডটা হচ্ছে আমার টেবিল, এখন আমি একটা কিছু লিখবো, সেটার জন্য এখানে আমার কোনো একটা সারফেস তো লাগবে, হয় একটা পেপার লাগবে, না হলে একটা কাপড় লাগবে, কিছু একটা উপরে তো আমি লিখবো, আমি তো টেবিলের উপরে লিখবো না। হ্যাঁ প্রিন্ট হবে না? হ্যাঁ, প্রিন্ট হবে, অবশ্যই প্রিন্ট হবে। কিন্তু ওখানে করলে কি মানে আমাদের রেক্টেঙ্গেল আমাদের নিয়ে করলাম, হুম, আর্টবোর্ডের মধ্যে এটা হচ্ছে আমার কাজ করার সুবিধার্থে, ওটা প্রিন্টে আসবে না, ওটা আমার জাস্ট কাজ করার সুবিধার্থে। আমি একটা ব্যাকগ্রাউন্ড, তার উপরে বসে বসে কাজটা করব, সরাসরি আর্টবোর্ডের উপরে করলাম এই, কারণ আপনি আর্টবোর্ড, করা তো যায়। হ্যাঁ কিন্তু আপনি এখন আপনার কাজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, এক্সাম্পল স্বরূপ, বা আপনার কাজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন, আপনি আর্টবোর্ডটাকে গ্রিন বানাবেন কি, ওটা তো হোয়াইট ডিফল্ট অবস্থায় আছে। তো আমি যেন আমার কালারটাকে বুঝতে পারি যে এটার উপরে কতটুকু ফুটতেছে লেখাটা, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে নিলাম, বিষয়টা এরকম। খুব যে এটা প্রয়োজনীয়, এটা ছাড়া কাজ হবে না তা না, কিন্তু আমার কাজ করতে গেলে তো আমার এভাবেই করতে হবে। আর্টবোর্ডটা রং চেঞ্জ করা যাবে। হ্যাঁ করা যাবে, একবার চেঞ্জ করা যাবে, সেটা ফাংশন থেকে গেলে ওই একবার চেঞ্জ করলে পরবর্তী যতবারই ওপেন করবেন ও ওই কালারই আসবে, ওটা ডিফল্ট, তো বারবার চেঞ্জ করা সম্ভব।
তাহলে সবাই প্র্যাকটিস করেন, আবার নেক্সট ক্লাসে এসে আমরা প্রথমেই সমস্যা থাকলে দেখাবেন, যতক্ষণ প্রবলেম হয় কোনো সমস্যা নেই, আর তারপর